বিশেষ প্রকৃতির বন্দীদের নির্ধারিত এলাকায় মোবাইল ফোন জ্যামার এবং সিসি ক্যামেরায় থাকা মোবাইল ফোন ব্যবহারের আসলে বর্তমানে কোনো সুযোগ আমি দেখছি না। হাওয়াবার বিধি মোতাবেক শ্রেণীপত্র বন্দী কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন, এটা অবশ্যই তার আলোকেই হচ্ছে এবং অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না, এটা আপনাদের নিশ্চিত করতে পারি। এবং এই আলোকেই আসলে তাদের পক্ষে ওইখানে আয়েসি জীবন যাপন করাটা কতটুকু বাস্তবসম্মত, এটা ডেফিনেটলি প্রশ্নের দাবি রাখে। অপরদিকে কোনো বন্দীকে কারাগারের বাইরে যখন নেওয়া হয়, আপনারা সবাই জানেন, আমরা সাধারণত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এটা হস্তান্তর করি, তারা সিকিউরিটি এবং গার্ড দিয়ে আদালতে নিয়ে যায় এবং পরবর্তীতে আমাদের কাছে হস্তান্তর করে। তো ইতিমধ্যে যদি কোনো ঘটনা অথবা দুর্ঘটনা অথবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, এ সময় অনেক ক্ষেত্রে এটার জন্য আমাদের কারা কর্তৃপক্ষে দায়ী করা হয়। এ ব্যাপারে আপনাদেরকে আমরা সুনির্দিষ্ট করে বলতে পারি, এটা যেহেতু তারা আমাদের ওই সময় আমাদের আওতার বহির্ভূত থাকে, তাহলে এই ঘটনাগুলো আসলে কারা কর্তৃপক্ষকে দায়ী করাটা আমার মনে হয় হয়তো বা সমীচীন হবে না। সাম্প্রতিক এসব বিষয়ে কতিপয় সংবাদ মাধ্যমে তথ্য সরবরাহ করা হয়েছে, যা জনমনে অনেক ক্ষেত্রে কিছুটা নেতিবাচক সৃষ্টি হচ্ছে বলে আমরা ধারণা করছি। আমরা ইতিপূর্বে বলেছি, আবার বলছি, যদি প্রমাণ সাপেক্ষে আপনাদের কাছে কোনো প্রমাণ থেকে থাকে, যদি সুনির্দিষ্টভাবে আপনারা যদি তা উপস্থাপন করেন, আমরা তৎক্ষণাৎ এবং অতি দ্রুততার সাথে তাকে বিচারের আওতায় এনে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব এবং এই ব্যাপারে কোনো ছাড় আমরা গত 3 মাসে দিইনি এবং আপনাকে আবার ইস্যু করতে পারি যে এটা কোনো ছাড় আমরা দিব না। গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা কারাগার সংস্কারের উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার আলোকে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত কারা প্রশাসন করতে সহায়ক ভূমিকা পালন করবে। তবে সার্বিকভাবে কারা বিভাগ সকল মিডিয়া হাউস এবং সংবাদকর্মীদের ধন্যবাদ জানাতে চায়, কারণ আপনাদের অসাধারণ সহযোগিতা আমরা পেয়ে আসছি এবং আমরা আশা করব আগামী দিনগুলোতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে, যা আমাদের উদ্দীপনা আরও বাড়িয়ে দেবে। এখন অতি সংক্ষেপে গত 3 মাসে কারাগার সমূহে অধিকতর স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে গৃহীত উল্লেখযোগ্য বিষয়সমূহ আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। কারা অভ্যন্তরে সকল প্রকার তল্লাশি জোরদার করা হয়েছে। এছাড়া অবৈধ দ্রব্যাদির রোধকল্পে প্রবেশপথে বডি স্ক্যানার সহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে এবং আমরা এই ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করছি এবং আশা করছি অতি শীঘ্র আরও কিছু আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে। কারা অভ্যন্তরে মাদকদ্রব্যের প্রবেশ রোধকল্পে ঝুঁকিপূর্ণ কারাগারসমূহে ডগ স্কোয়াড মোতায়েনের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আমরা আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে বেসিক্যালি ডগ স্কোয়াড আমাদের কয়েকটি কারাগারে প্রবেশ পথে মোতায়েন করা হবে। সৎ এবং যোগ্যতা সম্পন্ন অফিসার এবং কারারক্ষীদের তাদের পেশাগত যোগ্যতার ভিত্তিতে কারা দপ্তর, সদর দপ্তর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কারাগারসমূহে তাদেরকে পদায়ন করা হচ্ছে। অসাধু কারা কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে চাকরি হতে অপসারণ, তাৎক্ষণিক বদলি সহ সকল প্রকার বিভাগীয় কার্যক্রম জোরদার করা হয়েছে। এক্ষেত্রে আইনি দুর্বলতার সুযোগে অনেক আমাদের কর্মচারী-কর্মকর্তারা অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে যাচ্ছেন বলে আমাদের একটা ধারণা হয়েছে এবং এ বিষয়ে আমরা তাদের কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য আইনটাকে সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। সকল সময় বন্দীদের সাথে মানবিক আচরণ নিশ্চিতের জন্য বেশ কয়েকটি নির্দেশনা ইতিমধ্যে জারি করা হয়েছে। এক্ষেত্রে বন্দীদের প্রাপ্যতা অনুযায়ী খাবার সহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিতের জন্য কঠোর তদারকি অব্যাহত রয়েছে। বন্দীদের দেখা সাক্ষাৎ, টেলিফোন কথোপকথন, চিকিৎসা সেবা যথাযথ নিশ্চিতের লক্ষ্যে সুনির্দিষ্ট নির্দেশনা জারি করা সহ তা বাস্তবায়নে কঠোর নজরদারি আমরা করে যাচ্ছি। বন্দী ব্যবস্থাপনায় অধিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে কারাগার ব্যবস্থাপনা সংক্রান্ত সফটওয়্যার তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া তাদেরকে ম্যানেজমেন্টের জন্য RFID এবং এমনকি GPS ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সেবা প্রত্যাশীদের সহায়তার জন্য 24 ঘন্টা হটলাইন চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে এটা আমরা চালু করতে পারবো বলে আশা প্রকাশ করছি। কারাগারকে সংশোধনাগার হিসাবে রূপান্তরের লক্ষ্যে বন্দীদের প্রশিক্ষণ সহ কারারক্ষীদের প্রশিক্ষণ সহ এবং তাদের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে থাকবে নতুন পণ্যের উৎপাদনের জন্য স্থাপনা তৈরি, পুরনো যন্ত্রপাতি সমূহের আধুনিকায়ন। এছাড়া আপনারা জেনে খুশি হবেন যে বিজেএমইর সাথে আমরা একটা MOU সাইন করার উদ্যোগ নিয়েছি, যার মাধ্যমে বিজেএমই আমাদের যেসব জায়গায় কারাগারের স্থাপনা আছে, জায়গা আছে, ওখানে পূর্ণাঙ্গ ম্যানুফ্যাকচারিং লাইন স্থাপন করার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া
তাদের উৎপাদিত পণ্য তারা ক্রয় করবে, এটা নিশ্চয়তা প্রদান করার জন্য আলোচনা চলছে। এবং এছাড়া যারা প্রশিক্ষণ পাবে এইসব ম্যানুফ্যাকচারিং লাইনে, তাদের পরবর্তীতে তাদের জেল থেকে মুক্তি পাওয়ার পরে তারা যাতে বিভিন্ন জায়গায় চাকরি পেতে পারে, অগ্রগণ্যতা পায়, এই জন্য বিজেএমই সাথে আমাদের আলোচনা চলছে। এটা সাফল্য পেলে আমি আশা করি যে পোস্ট সেন্টেন্স যে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের একটা বড় উন্নতি সাধন হবে। অতি পুরাতন কারা আইন এবং বিধিবিধান সংস্কারের উদ্যোগ গ্রহণ করা সহ কারা কর্মকর্তা কর্মচারীদের কল্যাণমুখী নানা পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জনবল বৃদ্ধি। আপনারা জানেন আমাদের ইতিমধ্যে 1899 জনের একটা জনবল অলরেডি অ্যাপ্রুভ হয়েছে এবং আরও জনবলের চাহিদা আমরা প্রেরণ করেছি। পদ পদবীর আপগ্রেডেশনের প্রস্তাবনা, নিয়োগ বিধি পরিবর্তন সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধিকরণের প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এবং তা সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। নানা মহলের দাবির প্রেক্ষিতে অধিদপ্তরের লোগো পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে প্রস্তাবিত লোগো যেন কারা অধিদপ্তরের কর্মকাণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, এই ব্যাপারে আমরা নজর রাখছি। বন্দি ব্যবস্থাপনা উন্নয়নের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল স্থাপন সহ বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ কারাগারের পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন নিরাপত্তা ইকুইপমেন্ট যেমন জেমার, বডি ক্যাম সহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি কারারক্ষীদের প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্তরে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে এবং এরূপ কয়েকটি প্রশিক্ষণ ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। কারাগারসমূহের ভবনগুলোর অব্যবহৃত ছাদসমূহ ব্যবহার করে সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে সরকারের বিপুল রাজস্ব সাশ্রয় হবে। এছাড়া বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করার ব্যবস্থা রাখা হবে, যাতে দেশের সবুজ বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে আমরা সহায়তা করতে পারি। এই পর্যায়ে আমি থামছি। আপনাদের ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জি, আমরা আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আমরা আপনাদের আরেকটা বিষয় হচ্ছে যে জেল গেট থেকে ধরেন অনেক যারা খুব বিখ্যাত মামলা নিয়ে যায় বা যারা আছে তালিকাভুক্ত আসামি, তারা হচ্ছে যখন জামিন পায়, আমরা কোর্ট থেকে দেখা যায় জামিনের কাগজটা আপনাদের জেল গেটে আসে না। হ্যাঁ, এটা নিয়ে একটা টাইমিং হয়, তো তখন আমাদের এই মুক্তি হয়েছে, জামিন হয়েছে, এই জিনিসটা আমরা ক্লিয়ার করতে পারি না, আমাদের একটু ঝামেলা হয়। আপনাদেরকেও আমরা সেই সময় পাই না। এটা আপনাদের থেকে যখন আপনারা আদালত থেকে জামিনের কাগজ পেয়ে ছেড়ে দিবেন, বা এইটা যদি প্রেস ব্রিফিং এ যেরকম আমাদের জানানো হয়, সেটা কনফার্মেশন যদি একটা ব্যবস্থা করা হয় যে কারা কারা, তাহলে এটা যেটা হয় যে যদি কোনো কুখ্যাত খুনি বা যারা বের হয়েছে তাদের সম্পর্কে আমরা একটা আপডেট থাকি এবং তাকে বাইরে দেখলাম, তখন মনে হল না উনি তো জেলে আছে, এই জিনিসটা যাতে, কারণ আপনারাও সবসময় নলেজে রাখা সম্ভব না। তো যেদিন যেদিন ছাড় হয়েছে ওই বিশেষ বিখ্যাত মামলা যারা আছে তাদেরকে যদি আপনারা আমাদেরকে একটু জানানোর ব্যবস্থা করেন। জি, ধন্যবাদ। আপনার দুইটা প্রশ্ন ছিল। প্রথম হচ্ছে কাউকে অপসারণ করা হয়েছে কিনা। আপনারা যদি দেখে থাকেন ইতিমধ্যেই 4 জন আমাদের জেল সুপার তারা কিন্তু বাধ্যতামূলক অবসরে গিয়েছেন এবং এছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ কিছু তদন্ত চলমান রয়েছে এবং সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলছি, এরকম জামিনের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা যেহেতু হটলাইন চালু করার ব্যবস্থা করছি, আমরা আশা করছি যে এই তথ্যগুলো আপনারা হটলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভবিষ্যতে। জি, সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, সাবেক একজন এমপির সাথে পিজি হসপিটালে একটা দুর্ঘটনা ঘটেছে। তো আপনি বলছেন যে কারা অধিদপ্তরের বাইরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় আপনারা নেবেন না, বিষয়টা কি এমন? না। প্রশ্ন নম্বর 1। জি। প্রশ্ন নম্বর 2, আপনি আপনার প্রশ্নে এখানে লিখিত বক্তব্যে বেশ কিছু সুপারিশের কথা বলেছেন এবং প্রস্তাবনা আছে, জি জি, যেগুলো আছে তার মধ্যে উল্লেখ করা হচ্ছে 9 নম্বরে নানা মহলের দাবির প্রেক্ষিতে কারা অধিদপ্তরের লোগো পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জি, এখানে প্রশ্ন হলো যে নানা মহল এখানে যে উল্লেখ করা হয়েছে, জি জি, এই নানা মহলটা আসলে কারা? জি, ধন্যবাদ। প্রথম প্রশ্নের উত্তর বলছি, আমরা যখন আমরা বন্দীদের চিকিৎসার জন্য নিয়ে যাই, কারাগারের বাহিরে বলতে যেখানে আমাদের ফুটপ্রিন্ট আছে অথবা আমাদের কারারক্ষীরা নিয়োজিত আছে, হাসপাতালে যখন বন্দীরা থাকে তখন কিন্তু আমাদের রক্ষীরা ওইখানে দায়িত্ব পালন করেন। সো আমি এটাকে দায়িত্ব আমার আওতা বহির্ভূত বলছি না। যেখানে আমার লোক থাকে না, লাইক আমরা যখন বন্দীদের পুলিশের কাছে হস্তান্তর করে দিই, তখন কিন্তু আমাদের আর লোক থাকে না।
সো এক্ষেত্রে দুটা ডেফিনেশনটা আমি ডিফারেন্ট করতে চাই। সো আপনি যে ঘটনার কথা উল্লেখ করেছেন এটা আপনি সুনির্দিষ্টভাবে বললে পিজি হাসপাতালে ঘটনাটা ঘটেছে। এখানে আপনারা যদি দেখে থাকেন যে আমাদের রক্ষীরা ওইখানে উপস্থিত ছিল এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে বলে ঘটনাটা বেশি দূর গড়াতে পারেনি। বাট ডেফিনেটলি নিরাপত্তা দুর্বলতা ছিল, যে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি এবং এই বিষয়ে যাতে পরবর্তীতে এরকম যাতে ঘটনা না ঘটে এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। জি, এই বিষয়টা অ্যাভয়েড করার জন্য আমরা যেটা উদ্যোগ গ্রহণ করেছি, যেটা হচ্ছে আমরা কেন্দ্রীয় কারা হসপিটাল যখন বাস্তবায়িত হবে তখন আমি আশা করছি যে আমাদেরকে এই বন্দীদের আর বিভিন্ন সরকারি হাসপাতাল যেগুলো আছে যেগুলোতে পাঠানো প্রয়োজন হবে না। জি, আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন। জি, লোগোর ব্যাপারে যেটা হচ্ছে আপনারা জানেন যে লোগোতে আমরা আমাদের যে লোগো আছে বর্তমানে এখানে নৌকা প্রতীক এবং অন্যান্য বিষয়গুলো আছে এবং অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে কোয়েশ্চেন করে যখন আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে আসলে এটার সাথে আপনাদের কার্যক্রমের সামঞ্জস্যতা কি। আপনারা যদি দেখে থাকেন এখানে যে আমাদের লোগোটা আছে এখানে ব্যাটন এবং আমাদের চাবি আছে, যেটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত একটা কারেকশন সেন্টার এবং ইয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। তো যে কারণেই আসলে আমরা যাতে সামঞ্জস্যপূর্ণ হয় এই ব্যাপারেই পদক্ষেপ গ্রহণ করছি এবং বিভিন্ন পক্ষ থেকে কোশ্চেনটা প্রশ্নের মুখোমুখি হচ্ছে যে এটা কেন অথবা এটা কি জন্য করা হচ্ছে, ওরকম কোনো যৌক্তিকতা আমাদের কাছে ডকুমেন্টেড নাই বলে আমরা পদক্ষেপ গ্রহণ করছি। জি 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 এটা সর্বসাধারণের পক্ষ থেকে বিভিন্নভাবে, এটা আসলে সুনির্দিষ্টভাবে আমি অমুক বলেছে এভাবে বলতে পারছি না। বিভিন্নভাবে আমাদের কাছে প্রশ্ন এসছে যে আপনারা এটা কেন এবং এটার যৌক্তিকতা কি, তখন আমরা আসলে খতিয়ে দেখছি এবং যাতে যৌক্তিকভাবে এটা পরিবর্তন করা যায়। জি 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 না না না, এটা মানে শুধু সরকারি না, ডেফিনেটলি সরকারি না, এটা আমি বলবো যে জনসাধারণের পক্ষ থেকে আমাদের কাছে যে ফিডব্যাক, আমরা প্রচুর ফিডব্যাক পেয়েছি এবং আবেদন পেয়েছি যে এটা আমরা কেন পরিবর্তন করছি না। কোনো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেনি, এটা সর্বসাধারণের পক্ষ থেকে আমরা ফিডব্যাকটা পেয়েছি। জি 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 আপনি যে আমরা যে জি জি অবশ্যই আছে। জি ধন্যবাদ। জি একটু যে আপনারা জানেন যে 2200-র অধিক বন্দী আমাদের বিভিন্ন কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছিল। জি আমাদের এই মুহূর্তে পুনরায় গ্রেপ্তার হয়েছেন 1500-র মতো, অ্যারাউন্ড 700+ বন্দী যারা এখনো পলাতক রয়েছেন। জি আপনার পরবর্তী প্রশ্নটা কি ছিল? জি 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 এর মধ্যে আসলে একদম সুনির্দিষ্টভাবে আপনাকে বলতে পারছি না, বাট টোটাল সব মিলিয়ে শীর্ষ সন্ত্রাসী অথবা যদি আসলে ডেফিনেশনটা অনেক ক্ষেত্রে মিলবে না, তো আমাদের যে ডিফাইন অনুসারে শীর্ষ সন্ত্রাসী 11 জন মুক্তি পেয়েছেন, জঙ্গিদের মুক্তি পেয়েছেন অ্যারাউন্ড বিভিন্নভাবে 222 জনের মতো। সরি আমি কারেক্ট করছি, 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে, আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছেন। টোটাল 70 জনের মতো যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে 70 জনের মতো পলাতক আছেন। না সবাই জঙ্গি না, এর মধ্যে বিভিন্ন আলোচিত আছেন, বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছেন, সব মিলিয়ে। জি জি যাদেরকে জঙ্গি বলা হচ্ছে যে বললেন যে ছেড়ে দেওয়া হয়েছে, জঙ্গি হলে কেন ছেড়ে দেওয়া হলো? না এটা আমি আপনাকে ক্ল্যারিফাই করি, আমরা কাউকে জঙ্গি বলছি না, জঙ্গি হিসাবে তারা গ্রেপ্তার হয়েছিলেন, আদালত তাদেরকে জামিন দিয়েছেন। জি